আসসালামু আলাইকুম সবাইকে। পরিমিতির সিকিউ সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে প্রথম সিকিউটি আমাদের বলতেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থতা ক্রমে 12 মিটার এবং 5 মিটার। আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তকার অনির্দিষ্ট অংশে ঘাস লাগানো হলো। এর ছোট্ট একটি উদ্দীপক দিয়ে আমাকে যথাক্রমে 3টি প্রশ্ন দিয়ে দিয়েছে। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে চিত্র আঁকো, বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস নির্ণয় করো এবং প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। সো চলো, আমাদের প্রথমে যে ক নম্বর প্রশ্নটি আমাদের বলেছে যে উপরে যে তথ্য আমাকে একটা দিয়েছে, এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে চিত্র আঁকতে হবে। সো দেখো, তোমাকে প্রথমে কি দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ আমাকে দেওয়া আছে 12 মিটার এবং 5 মিটার, তাই না? সো এখন এখানে তুমি প্রথমে কি করবে, একটা 12 মিটার এবং 5 মিটার 12 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র তুমি আঁকাই ফেলবা, তাই না? এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি একদম স্কেল ধরে 12 মিটার 5 মিটার দিব না? ভাইয়া তোমাকে একদম স্কেল ধরে, যে স্কেলের 12 মিটার কি তুমি খাতাতে আঁটবে? খাতাতেই তো আঁটবে না। তো তোমার স্কেলের 12 মিটার 5 মিটার তোমাকে দিতে হবে না, তুমি জাস্ট মোটামুটি একটা দিয়ে দেবা আঁকায়, তুমি ওটাকে 12 মিটার চিহ্নিত করে দিবা। সো আমি হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র আঁকবো। এই যদি হয় দৈর্ঘ্য, এই হচ্ছে কি আমাদের প্রস্থ। সো এই থেকে আমি একটা আয়তক্ষেত্র আঁকায় ফেলছি। একটা হচ্ছে কি আমাদের 12 মিটার, একটা হচ্ছে কি আমাদের 5 মিটার। ওকে, সো দৈর্ঘ্য আমাদের 12 মিটার এবং প্রস্থ কত আমাদের 5 মিটার। এরপরে আমাকে বলছে এই আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকানো হলো। সো বেসিক্যালি এখানে যেটা বলতেছে, আমি কিন্তু বৃত্তটা আগেই আঁকায় রাখছিলাম, তোমরাও যে কাজটা করবো আগে বৃত্তটাই আঁকাবা। সো আয়ত যদি নর্মালি আঁকো তুমি, যেটা হইতো যে এই যে আয়তকার ক্ষেত্রটাকে আঁকছি, এখন এই আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্ত আমাকে আঁকতে হবে। সেই পরিবেষ্টিত করে বৃত্ত আঁকানো মানে হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রে 4টা শীর্ষ দিয়ে হচ্ছে গিয়ে তোমাকে যাইতে হবে সেই বৃত্তটা। তো তুমি যখন আয়তক্ষেত্র আঁকা এই বৃত্তটা আঁকতে যাবা, দেখবে যে তোমার বৃত্তটা মিলতেছে না। হ্যাঁ, তো দেখবা যে এই 4 কোণা মিলতেছে না। দ্যাটস ওয়াই তুমি যেটা করবা, প্রথমে আগে একটা বৃত্ত আঁকায় নিবা, দেন হচ্ছে কি বৃত্তের ভেতরে তুমি আয়তক্ষেত্রটা আঁকাবা। এটা তুমি 4টা কোণা তোমার সমান মিলে যাবে। এখন স্যার তো আর বুঝবে না যে তুমি আগে বৃত্ত আঁকাইছো নাকি আগে আয়তকার ক্ষেত্র আঁকাইছো। তো তুমি যে কাজটা করবে, অবশ্যই আগে বৃত্ত আঁকিয়ে তারপর আয়তক্ষেত্রটা আঁকাবা। তো বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তাকার অনধিকৃত অংশ, এখানে আগে কথাটা বলিনি, আয়তাকার অনধিকৃত বা বৃত্তাকার অনধিকৃত এর মানেটা কি? এর মানে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের বাইরে। তো এই যদি আয়তাকার ক্ষেত্রের অনধিকৃত মানে কি? আয়তাকার ক্ষেত্রের বাহিরে। আয়তাকার ক্ষেত্রের বাইরে জায়গা কতটুকু আছে? এই জায়গাগুলো আছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, এই জায়গাগুলোতে আমাদের ঘাস লাগানো হয়েছে। সো এই কথাগুলো তুমি যেটা আঁকছো, যে এখানে তুমি নাম দিতে পারো, যে মনে করি এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র, যার হচ্ছে কি দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার, এবং আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে এ বি সি ডি একটা নাম দাও, এ বি সি ডি একটি বৃত্তাকার ক্ষেত্র আঁকানো হলো। এই হচ্ছে কি তোমার জাস্ট ক নম্বরে তোমাকে আঁকাইতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, তোমাকে যেটা বলতেছে খ নম্বরে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস নির্ণয় করো। আমরা এখান থেকেই চলে যাব, খ নম্বরটা শুরু করে দেব। বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস মানে এই যে বৃত্তাকার ক্ষেত্র, এই বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস তোমাকে নির্ণয় করতে বলতেছে। সো বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস কিন্তু খুবই এক সুন্দর একটা বিষয় এখানে তোমার থাকবে। সেটা হচ্ছে কি, দেখো যে তুমি যদি এই যে আয়তকার ক্ষেত্রে যে কোনো একটা কর্ণ তুমি যোগ করে দাও, যে আমি এই কর্ণটা যোগ করে দিলাম বা এই কর্ণ যোগ করে দেই, এসি যে কর্ণটা আমি যোগ করে দিছি, দেখো ও কেন্দ্রবিন্দু যদি বৃত্ত হয়, তাহলে এসি যে কর্ণ অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে যেটা কর্ণ, সেইটাই কিন্তু আমার কি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস। তাহলে আমি বলতে পারি না, বা তুমি এখানে লিখতে পারো প্রথমে ক হতে প্রাপ্ত এ বি সি ডি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। ওকে, এখন একটা বিষয় তো খুবই কমন সেন্স, যে আয়তকার ক্ষেত্রে কর্ণ যে কথা, আমার কিন্তু বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস একই কথা। তো আমরা লিখে ফেলবো এখানে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমাদের কি হবে? বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। সো এইটা এখন আমি যদি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলি, তাহলেই কিন্তু আমার বৃত্তাকার হচ্ছে গিয়ে ক্ষেত্রের ব্যাসটা বের হয়ে যাবে। এখন আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে দেওয়া আছে, তো আমি কি আয়তকার ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য বের করতে পারবো না? অবশ্যই বের করব। অতএব আয়তকার ক্ষেত্রের
কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের উপর স্কোয়ার, দ্যাট মিনস 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এবং এটা হবে 13 মিটার। সো তুমি যে ব্যাসটা পেয়ে গেলা, তো এই যে যেটা কর্ণের দৈর্ঘ্য এটা তো বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস হবে, তো জাস্ট এখানে লিখে দেবো অতএব বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস 13 মিটার। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস 13 মিটার, এটাই তোমাদের অ্যান্সার। সো এটা কিন্তু আমাদের বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস আমাদের বের করতে বলতেছিল। সো আমরা আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস কিন্তু বের করে ফেলেছি। আমাদের গ নম্বর প্রশ্নে বলতেছে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। সো প্রথমেই তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে তুমি কতটুকু জায়গায় ঘাস লাগিয়েছো। দেখো তুমি কিন্তু বলা আছে তোমাকে আয়তাকার অনধিকৃত অংশ, মানে আয়তাকার ক্ষেত্রে বাইরের অংশটুকুতে তুমি ঘাস লাগাইছো। অর্থাৎ এই যে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে এবং এই যে একটা আয়তাকার ক্ষেত্র আছে, এই আয়তাকার ক্ষেত্রে যে বাইরের অংশটুকু অর্থাৎ এই অংশ, এই অংশ, এইটা এবং এইটা, এই যে জায়গাগুলোতে তুমি ঘাস লাগাইছো, তাই তো? সো তোমাকে কতটুকু ক্ষেত্রফলের জায়গায় তুমি ঘাস লাগাইছো, বা এই যে ক্ষেত্রগুলো যে আছে এই ক্ষেত্রগুলোতে আমি ঘাস লাগাইছি। তো তোমাকে দেখো 1 বর্গমিটারে ঘাস লাগাতে তোমার কাছে কত টাকা হয়েছে, 50 টাকা খরচ হয়েছে। সো তুমি কত বর্গমিটার ক্ষেত্রফলে তুমি ঘাস লাগাইছো সেটা আগে তোমাকে বের করতে হবে। তো দেখো আমি কিন্তু খ হতে প্রাপ্ত বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস কিন্তু জানি, সেটা হচ্ছে 13 মিটার। সো তুমি কি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা না? অতএব ব্যাসার্ধ সেটা কত হবে আমাদের 13/2 অর্থাৎ 6.5 মিটার। সো এই যে 6.5 আমরা পেয়ে গেলাম, এটা কি পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে কি আমরা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। সো আমি কিন্তু যেহেতু ব্যাসার্ধ জানি, সো বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। অতএব বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কত লিখতে পারবো আমরা, পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর এর মান কত 6.5 স্কোয়ার। সো এটা এত বর্গ মিটার। মানে অবশ্যই আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেব 6.5 স্কোয়ার গুণন পাই, তো আমরা পেয়ে যাচ্ছি 132.73, 132.73 বর্গ মিটার। সো এই যে ক্ষেত্রফলটা পাইলাম, এটা কার, এই পুরো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন আমরা কিন্তু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো আমাকে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। সো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের 12 গুণন 5। আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো এটা হবে আমাদের 60 বর্গ মিটার। ওকে, তো খেয়াল করে দেখো এই যে পুরা বৃত্তাকার ক্ষেত্র, সেটা ক্ষেত্রফল তুমি পাইছো 132.73, আর এই যে আয়তাকার ক্ষেত্রটা ক্ষেত্রফল কত পাইলা, 60 বর্গ মিটার পাইলা। সো তুমি ঘাস লাগাইছো কতটুকু অংশে, আয়তাকার ক্ষেত্রে বাইরের অংশ, মানে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু। তো এই যে ঘাস লাগানো অংশের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারবা, খুবই সিম্পল। তুমি এই পুরো বৃত্তাকার ক্ষেত্রের থেকে এই যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা। সো অতএব ঘাস লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে, সেটা আমরা কি করবো, 132.73 মাইনাস 60 বর্গমিটার। যদি আমরা করি তাহলে হচ্ছে কি আমাদের যাবে 60, 70 অর্থাৎ 72.73 বর্গমিটার। তো এতটুকু জায়গায় তুমি ঘাস লাগাইছো। এখন তোমাকে বলা আছে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় কত, 50 টাকা। এখন 1 বর্গমিটার, 1 বর্গমিটার ঘাস লাগাতে, প্রতি বর্গমিটার মানে কিন্তু 1 বর্গমিটার, 1 বর্গমিটার ঘাস লাগাতে, ঘাস লাগাতে খরচ হয় কত, 50 টাকা। তাহলে অতএব আমরা যে 72.73 বর্গমিটার ঘাস লাগাতে আমাদের খরচ হবে 50 গুণন 72.73 টাকা। সো এটা দিয়ে ক্যালকুলেট করে দিবা। যদি ক্যালকুলেট করে দিই 72.73 গুণন 50, দ্যাটস আমরা পেয়ে যাবো 3636.5, 3636.5 টাকা। সো আমাদের কিন্তু যে সম্পূর্ণ খরচটা, এইটাই কিন্তু আমাদের সেই সম্পূর্ণ খরচটা হবে। আমাদের পরবর্তী সিকিউতে আমাদের এ বি সি ডি একটি বর্গাকার ক্ষেত্র এবং এ ডি ই একটি বৃত্তাংশ আমাকে দেওয়া আছে, যেখানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং কোণ ডি এ ই সমান, অর্থাৎ বৃত্তাংশে একটি কোণ আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। আমাকে যথারীতি 3টি প্রশ্ন দিয়ে দিয়েছে, বলতেছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো।
খ নম্বরে বলছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এবং গ নম্বরে বলতেছে বর্গের বাহু দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সুষম বহুভুজে কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করো। সো আমরা ধীরে ধীরে তিনটি কোশ্চেনই সলভ করবো। তার আগে চলো আমরা ক নম্বর থেকে শুরু করি। দেখো আমাদের কিন্তু এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাকে কত দেওয়া আছে, 12 মিটার। বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে এ সমান, আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ, সেটা হচ্ছে কি 12 মিটার। সো এখন তো আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কি জানি আমরা, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √2a। এর মান কত, সেটা হচ্ছে গিয়ে 12, তাহলে এত মিটার। আমরা অবশ্যই ক্যালকুলেট করে দেবো এবং আমরা পরিসীমা বের করে ফেলতে পারবো। পরিসীমা কত হবে আমাদের, পরিসীমা আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি জানি, 4a। তাহলে 4 × 12 অর্থাৎ 48 মিটার, এবং আমরা 12√2কে অবশ্যই ক্যালকুলেট করে দেব। 12√2, সো এইটা দশমিক হবে 16.97 মিটার। সো আমাদের ক নম্বর কিন্তু এটাই বলতেছিল আমাদের যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা কি হবে। আমাদের খ নম্বর প্রশ্নে এই যে এ বি সি ডি বর্গক্ষেত্র এবং এডিই যে বৃত্তাংশ ক্ষেত্র দেওয়া আছে, এই সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। দ্যাট মিনস আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে এবং এই বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে। সো চলো দেখে আমরা প্রথমে এ বি সি ডি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, এ বি সি ডি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা এ ধরে নিলাম। এ সমান কত হবে তাহলে আমাদের 12 মিটার। তো অতএব আমরা তো এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো খুব সহজেই বের করে ফেলতে পারবো। ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র কি জানি, বাহুর উপর স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার, সেটা হবে কত আমাদের 12 স্কোয়ার, দ্যাট মিনস 144, অবশ্যই বর্গ মিটার লিখে দিবা। ওকে, সো এইটা কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন আমাকে যেটা বলতেছে যে এডিই এইটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এডিই তে কোন ডিই দেওয়া আছে, লিখবা দেওয়া আছে থিটা সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। তো এডিই এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি, এডিই বৃত্তাংশের ক্ষেত্রফল, আমরা কিন্তু বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র আগেই শিখে আসছি 16.3-তে। সেটা হচ্ছে কি ছিল, পাই আর স্কোয়ার থিটা ভাগ 360 ডিগ্রি। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে পায়ের মানও তুমি বসাবা 3.1416 গুণন আর কি হবে, খেয়াল করে দেখো। তুমি যদি এই বিন্দুকে চিন্তা করে একটা হচ্ছে কি বৃত্ত আঁকো, সো এই যে এডি এই অংশটাই কিন্তু আমাদের কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে। সো এই এডিটা কি, এডিটা আবার হচ্ছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিনস 12, তার মানে এখানে ব্যাসার্ধটা আমাদের কত হবে, 12ই হবে। সো 12 স্কোয়ার, আর থিটা হচ্ছে গিয়ে 30 ভাগ 360। এখন হচ্ছে গিয়ে অনেকে বলতে পারো ভাই এই 30 ডিগ্রি ক্যালকুলেটারে কীভাবে লিখবো, ওইটা না তোমাকে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট এই 30 আর 360 ভাগ করে দেবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট নর্মালি তুমি 30 ডিগ্রি লিখতে হবে না, তুমি 30 লিখবা, নিচে 360 লিখবা, তাহলেই হবে। সো 3.1416 গুণন 12 স্কোয়ার হলে 144 গুণন 30 ভাগ যাবে আমাদের 360, তোমরা পেয়ে যাচ্ছি 37.69 বর্গমিটার। সো এই যে এটা পাইলাম, এটা কি এডিই, এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল সেটা পাইছি, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, অতএব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে যাবো, দুইটা যোগ করে দিলে কিন্তু আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ 144 যোগ 37.69 বর্গ মিটার। তো এটা আমরা ক্যালকুলেট করে দিই, যোগ 144, সো 181.69 181.69 বর্গমিটার। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো আমরা এখন আমাদের গ নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের গ নম্বর প্রশ্নে আমাদের বলতেছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সুষম বহুভুজ কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে
অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করো, অর্থাৎ বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। সো এখানে কিন্তু আমাদের সেই আগে সৃজনশীলের মতোই যে আমাকে প্রথমে যেটা আঁকতে হবে যে সুষম বহুভুজ কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে, এর মানে হচ্ছে গিয়ে একটা বৃত্তের ভিতরে একটা সুষম বহুভুজ থাকবে, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো একটা সুষম বহুভুজ বা সুষম ষড়ভুজ আমরা নিচ্ছি আর কি বেসিক্যালি। তো এই যে সুষম ষড়ভুজের হচ্ছে গিয়ে আমাদের 6টা শীর্ষ দিয়ে বৃত্তটা যাবে, এভাবে তুমি চিন্তা করতে পারো। অর্থাৎ সুষম ষড়ভুজের যে হচ্ছে গিয়ে 6টা শীর্ষ থাকবে, সেই শীর্ষ দিয়ে বৃত্তটা যাবে। এখন আমাকে যে অনধিকৃত অংশের ক্ষেত্রফল, মানে এই যে বৃত্ত আর এই যে সুষম বহুভুজ বা সুষম ষড়ভুজ, এই ষড়ভুজের হচ্ছে গিয়ে আমাকে বলো যে এই অনধিকৃত অংশ কোনটুকুলা, এই যে এইগুলা দেখো, এগুলা কিন্তু বৃত্তে এবং আমাদের সুষম যে ষড়ভুজ তার মাঝখানের যে দৈর্ঘ্যটা সেইগুলো হচ্ছে অংশগুলো, সেইটা আমাকে ক্ষেত্রফলটাই আমাকে বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করতে পারবো, এটাও কোয়াইট সিম্পল। সেটা হচ্ছে কি আমাদের যেটা বের করতে হবে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ভাবে বের করব, তারপরে হচ্ছে কি আমরা এই সুষম ষড়ভুজ এটার ক্ষেত্রফল আমরা বের করব, তাহলে তারপর থেকে দুইটা মাইনাস করে দিলে কিন্তু যে অনধিকৃত যে অংশগুলো আছে সেই অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, তাই না? তো চলো আমরা প্রথমে সুষম, যেহেতু আমরা সুষম বহুভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য কী হবে আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য, সো আমরা কিন্তু লিখে ফেলতে পারবো এখানে সুষম বহুভুজ বা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সমান আমাকে দেওয়া আছে 12 মিটার, যেহেতু আমাদের ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যই সমান হবে। সেটা ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ ক্ষেত্রফল হবে, আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, এন এ স্কোয়ার ভাগ 4 কট 180 ডিগ্রি ভাগ এন। সো এখন কিন্তু আমরা বের করে ফেলতে পারবো ক্ষেত্রফলটা। এন এন হচ্ছে গিয়ে বাহুর সংখ্যা, কয়টা বাহু আছে, 6টা, তাহলে 6 × 12 স্কোয়ার × 4 কট 180 ভাগ এন এর মান হচ্ছে গিয়ে 6। তো আমরা এখানে ক্যালকুলেট করে দেবো, ক্যালকুলেট যদি আমরা করে দিই তাহলে পাবো 6 × 144। সো ক্যালকুলেট করে আমরা যেটা পাবো 216.√216√3 বর্গ মিটার। তো এইটা আমি কি পাইলাম, এটা পাইছি আমি এই যে সুষম যে সৌরভস্থা ছিল তার ক্ষেত্রফল আমি পাইছি। এখন আমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। সো এখন বিষয়টা হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল তুমি যখন বের করতে যাবা তোমাকে অবভিয়াসলি বৃত্তের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ তুমি কীভাবে বের করতে পারো, দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এই যে ও বি বা ও সি, তুমি যেটাই চিন্তা করো না কেন এটা তো বৃত্তের ব্যাসার্ধ। সো এই দৈর্ঘ্যটা আমরা কীভাবে বের করতে পারি, এটা তোমাকে দেওয়া নাই, তো এটা তোমাকে বের করে নিতে হবে। খেয়াল করে দেখো একটা বিষয় যে আমি এই যে বহুভুজের ক্ষেত্রফল তো এই সূত্র দিয়ে বের করছি না, আমি তো আরও একটা উপায় বের করতে পারি। আমরা কিন্তু তোমাকে এই বহুভুজের সূত্রের প্রমাণটা তোমাদের দেখানো হয়েছিল। তো এই বহুভুজের ক্ষেত্রফল আরও একটা ভাবে কীভাবে বের করতে পারি, যে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সাহায্যে আমি বের করতে পারি। কীভাবে বের করতে পারি ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে গিয়ে দেখো যে এখানে এমন কয়টা ত্রিভুজ উৎপন্ন হওয়া পসিবল, একটা তো আঁকাল আমি, এ একটা, দুইটা, এ একটা, তিনটা, এ একটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা ত্রিভুজ এমন হওয়া পসিবল। তো তুমি এই সুষম বহুভুজের ক্ষেত্রফলটা বের করবা, সেটা থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তুমি 6 দিয়ে গুণ করো, তাহলে কি সুষম বহুভুজের ক্ষেত্রফল পাবা না? তো তুমি তো ওই ওইতেও বের করতে পারতা। তো ওইটাই আমরা এখন করব, যে আবার আমি এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে পুরা আমাদের সুষম বহুভুজ সুষম ষড়ভুজ তার ক্ষেত্রফল বের করবো। সেটা কীভাবে বের করবো, দেখো হাফ ইন্টু ও বি ইন্টু ও সি সাইন কোণ বিওসি সমান এই যে ক্ষেত্রফল, এটা কয়টুকু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজ, বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম, তাই না? এটা হচ্ছে কি বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমি কি এই পুরো সুষম বহুভুজ সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। হ্যাঁ ভাই পেয়ে যাবেন। আর এই যে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমি এই সূত্র দিয়েই বের করি আর এই সূত্র দিয়েই বের করি, আমার ক্ষেত্রফলকে চেঞ্জ হয়ে যাবে, ক্ষেত্রফল তো চেঞ্জ হবে না, সেটা কত থাকবে, 216√3 থাকে যাবে, তাহলে 216√3 এটাই আমি লিখে দিলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। আর এই সাইন বিওসি এটা আমরা বের করে ফেলবো, দেখো 6 ইন্টু এই ও বি আর ওসি কিন্তু আমাদের কি সমান না, সো ও বি আর ওসি সমান আমরা ধরে নিই আর, এখানে আমরা ও বি সমান ওসি ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে আর ইন্টু আর কি হবে, আর স্কোয়ার হাফ ইন্টু আর স্কোয়ার, আর সাইন এখানে হচ্ছে গিয়ে কোণ বিওসি এটা আমরা বের করবো 360 ভাগ বাহুর সংখ্যা। সো এখানে থিটা বা কোণ বিওসি হবে 360 ভাগ বাহুর সংখ্যা হচ্ছে গিয়ে 6, তো তুমি পাবা 60 ডিগ্রি করে পাবা। ওকে, তো সাইন কোণ 60 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 216√3। তো তোমার এখানে আর দরকার, এটা তুমি কেটে দিতে পারো, দেখো 3 হবে, আর স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 216√3 ভাগ এখানে 3 যাবে, এখানে হচ্ছে গিয়ে সাইন 60। তো
তো একবার হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেট করে দেবো, আর এর মান যখন তুমি বের করবা তখন হচ্ছে গিয়ে রুট চলে আসবে, জাস্ট পুরোটার উপর একটা রুট চলে আসবে। 216√3 গুণন সাইন 60। তো এটা আমরা এখন অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেব। সো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 216 পেয়ে যাবো, আমরা একবারে পেয়ে যাবো হচ্ছে কি 12। সো এইটা আমরা কিন্তু সেই ব্যাসার্ধটা আমরা সেই 12 মিটারই পেয়ে গেলাম, তাই না? তো এখন তো আমরা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এখন আমরা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু বের করে ফেলতে পারবো। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি হবে, পাই আর স্কোয়ার। পাই আর কত পাইছো 12, সেটা স্কোয়ার। তো এটা পেয়ে যাবা হচ্ছে গিয়ে পাই ইন্টু 12, পাই গুণন 144, সেটা পেয়ে যাবো হচ্ছে গিয়ে আমরা 452.3 আর অর্থাৎ 452.38 বর্গমিটার। অতএব বৃত্ত অনধিকৃত অংশের ক্ষেত্রফল কি হবে, অতএব বৃত্তে অনধিকৃত মানে ফাঁকা জায়গা কতটুকু আছে, অনধিকৃত অংশের ক্ষেত্রফল এটা আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে, দেখো পুরা বৃত্তের ক্ষেত্রফল 452.38 থেকে বাদ দেবো কতটুকু, এই যে 216√3, এটা আমরা দশমিকে করে নেই, আমরা 216√3, এটা দশমিকে করে আসতেছে আমাদের 374.12, 374.12। সেটা যদি আমরা বিয়োগ করে দেই 452.38, তোমার পাশে 78.25, 78.25 বর্গমিটার। একটু বড় আমাদের লেন্দি, বাট আমাদের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য বলো, বা তোমার হচ্ছে কি সামনে প্রি টেস্ট বলো বা টেস্ট পরীক্ষা বলো কিংবা বার্ষিক পরীক্ষা বলো, ইভেন হচ্ছে কি তোমার বোর্ড পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমাদের 3 নম্বর অর্থাৎ পরবর্তী শ্রেণী ছিল আমাদের বলতেছে একটি সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এবং একটি আয়তাকার ক্ষেত্র বি সি ই এফ যার উভয়ের ভূমি বিসি। এবং আমাকে যথারীতি 3টি প্রশ্ন দিয়ে বলতেছে একটি উচ্চতা অর্থাৎ একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রটি আঁকো। খ নম্বর আমাকে বলছে দেখাও যে এ বি সি ডি ক্ষেত্রটির পরিসীমা বি সি ই এফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এবং গ নম্বর বলতেছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 হলে এবং ক্ষেত্রটির পরিসীমা 48 হলে সামান্তরিক ক্ষেত্রফল আমাকে বের করতে বলতেছে। তো দেখো এর ভিতর ক নম্বর অলরেডি আমি এঁকিয়ে রেখেছি। আমাকে বলতেছে যেহেতু একই উচ্চতা বিবেচনা করে, তার মানে তোমাকে একটা আয়তকার ক্ষেত্র এ বি সি ডি সামান্তরিক এবং বি সি ই এফ আয়তক্ষেত্র তোমাকে আঁকতে হবে। যে আয়তক্ষেত্র এবং সামান্তরিক উভয়ের ভূমি আবার কিন্তু সেম হইতে হবে বিসি, এবং তার যে উচ্চতা সেটাও তোমাকে সেম হইতে হবে। তো দেখো আমি প্রথমে একটা এ বি সি ডি একটি সামান্তরিক এঁকেছি। এই সামান্তরিকের উচ্চতা তুমি চিন্তা করো, তাহলে উচ্চতা হবে কিন্তু হচ্ছে কি আমি এখান থেকে অর্থাৎ যে বি এফ এটাই কিন্তু আমাদের উচ্চতা হবে, বা সি এটাই আমাদের উচ্চতা হবে সামান্তরিকের। এখন এখান থেকে তারপরে বি থেকে আমি একটা লম্ব আঁকছি, সি থেকে একটা লম্ব আঁকছি, তাহলে কিন্তু বি সি ই এফ একটা আয়তকার ক্ষেত্র আমার হয়ে গেছে। যে আয়তকার ক্ষেত্রের উচ্চতা কিন্তু একদম সামান্তরিকের উচ্চতার সমানই হয়ে গেছে, এবং যে ভূমি সেটাও কিন্তু আমাদের সেম হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের যে চিত্রটা আঁকানো ছিল। খ নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে দেখাও যে এবিসি ক্ষেত্রটা, এবিসি ক্ষেত্র মানে কি, যে সামান্তরিক ক্ষেত্রটা তার পরিসীমা বিসি অর্থাৎ আয়তকার ক্ষেত্রে পরিসীমা অপেক্ষা বৃহত্তর। তো চলো আমরা খ নম্বর সলভ করি। আমরা জানি পরিসীমা সমান কি জানি, আমরা জানি পরিসীমা সমান হচ্ছে কি দৈর্ঘ্য অর্থাৎ যে চতুর্ভুজ থাকবে সেই চতুর্ভুজের বাহুগুলার দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে গিয়ে পরিসীমা, তাই তো? তো আমাদের দেখো এখানে 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 এ বি সি ডি সামান্তরিকের পরিসীমা কী হবে, এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের পরিসীমা পরিসীমা সেটা কি হবে, আমাদের পরিসীমা কীভাবে বের করতে পারবো, দেখো আমাদের এই সবগুলা বাহু যোগ করে দিতে হবে, তাই না? তো সব সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তো আমি একবার লিখে দিলাম 2 ইন্টু বিসি প্লাস সিডি। দেখো যে বিসি যে কথা এডি কিন্তু একই কথা, সিমিলারলি সিডি যে কথা এবি একই কথা। তো আমি বিসি প্লাস সিডি লিখলাম সামান্তরিকের পরিসীমা। আবার আবার বিসি ই এফ আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু আয়তক্ষেত্রের ভূমি দেওয়া আছে বিসি আর সি, বিসি প্লাস সি। সো এই হচ্ছে কি আমাদের দুইটা ক্ষেত্রে পরিসীমা। এখন কোনটা বড় কোনটা ছোট এইটা কিভাবে বুঝবো ভাইয়া? একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এই যে দুইটা পরিসীমা তুমি বের করলা কি কি কমন আছে, 2 কমন, হ্যাঁ ভাইয়া কমন, বিসি কমন,
তাহলে এই যে দুইটা পরিসীমা কম বা বেশি হওয়া, অর্থাৎ বড় বা ছোট হওয়া ডিপেন্ড করতেছে কার উপর? সিডি এবং সিডি এই দুটোর উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ ভাই ডিপেন্ড করতেছে, কারণ দেখো বাদ বাকি সব কিছু সেম। তাহলে সিডি আর সিই এর ভিতর যে বড় হবে তার মানটাই তো বড় হবে, এই যে পরিসীমাটা। তো চলো আমরা দেখি সিডি আর সিই এই দুইটার ভিতরে এই অংশটুকু, সিডি এবং সি এই দুটোর ভিতরে কে বড় কে ছোট। দেখো আমরা কিন্তু সি হতে, আমরা যখন ক নম্বরের চিত্র আঁকাইছো সি হতে কিন্তু আমার এডি এর ওপর লম্ব আঁকা হয়েছে, এডি এর ওপর লম্ব আমাদের সিই। সো সি যদি লম্ব হয় তার মানে ত্রিভুজ সিইডি অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যেখানে লম্ব হচ্ছে কি, যেখানে যেখানে লম্ব সেটা হচ্ছে আমাদের সিই এবং অতিভুজ সেটা হচ্ছে আমাদের সিডি। ওকে, দেখো আমাদের এটা যদি যখন লম্ব আছে তখন এই কোণটা আমাদের কি হয়ে গেছে, এই কোণটা আমাদের সমকোণ হয়ে গেছে। তাহলে সিটা আমাদের লম্ব আর সিডিটা কি আমাদের অতিভুজ। এখন তুমি বিবেকের কাছে বা দাঁতের কাছে প্রশ্ন করো যে একটা সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য বড় হয় নাকি হচ্ছে গিয়ে অতিভুজের দৈর্ঘ্য বড় হয়? অবশ্যই ভাই আমাদের সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে আমরা অতিভুজ বলে থাকি, তো আমাদের অতিভুজ যে বড় হবে এটা খুবই কমন সেন্স। তাহলে আমি অবশ্যই বলতে পারি অতএব যে সিডি ইজ গ্রেটার দেন সি। তো সি আর সিডি যদি সি এর থেকে গ্রেটার দেন হয় তাহলে এই মানটা 2BC প্লাস সিডি এই মানটা অবশ্যই বড় হবে 2BC প্লাস সি এর থেকে। তাহলে অতএব 2 ইন্টু বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2 ইন্টু বিসি প্লাস সিই। ওকে, সো এইটাই কিন্তু আমাকে দেখাতে বলেছিল। আর তাহলে অতএব তুমি লিখতে দিতে পারবে না, অতএব হচ্ছে গিয়ে এ বি সি ডি অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রটার পরিসীমা বিসিএফ আয়তকার ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা অবশ্যই বৃহত্তর। আমাদের গ নম্বর প্রশ্ন আমাদের বলতেছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 হলে এবং ক্ষেত্রটার পরিসীমা 48 হলে সামান্তরিক ক্ষেত্রফল বের করো। তো একটা বিষয় তুমি খেয়াল করে দেখো যে এখানে যে বিষয়টা থাকবে তোমার, যে গতদিনও কিন্তু হচ্ছে একটা অনুপাত অঙ্ক করতে বলতেছিলাম, যে একটা অনুপাত যখন তোমাকে দিয়ে দিবে তার মানে ওখানে একটা সাধারণ রাশি আছে। 5:3 মানে ওখানে একটা সাধারণ রাশি আছে, ঠিক আছে। ইট ডাজেন্ট মিন যে আমার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য 5 প্রস্থ 3, তা কিন্তু না। এখানে অবশ্যই আমাদের একটা সাধারণ রাশি আছে। তো আমরা প্রথমেই যে করে নেব যে ধরি সাধারণ রাশি এক্স। হ্যাঁ, তুমি এটা ইচ্ছা করলে নাও লিখতে পারো, তাও আমি লিখে দিলাম সাধারণ রাশি এক্স। অর্থাৎ সাধারণ রাশি যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে এখন তুমি লিখতে পারবো। অতএব দৈর্ঘ্য এটা হবে হচ্ছে আমাদের 5x এবং প্রস্থ হবে আমাদের 3x, তাই না? এরপর তোমাকে বলছে ক্ষেত্রটার পরিসীমা, তোমাকে বলছে 48। তো ক্ষেত্রটার পরিসীমা মানে কি? প্রশ্ন মতে হচ্ছে কি, দেখো আমাদের পরিসীমা মানে কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 5x প্লাস 3x এটা আমাকে দেওয়া আছে কত 48। সো 8x সমান দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের কত হবে, 8x সমান হচ্ছে গিয়ে 48 কিন্তু 2 দ্বারা ভাগ করে তাহলে হবে 24 এবং x সমান হবে আমাদের 3। তাহলে অতএব দৈর্ঘ্য আর প্রস্থ কত পাইলা? অতএব দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 5 ইন্টু 3 বা 15 মিটার, আর প্রস্থ হবে আমাদের 3 ইন্টু 3 বা 9 মিটার। তো দৈর্ঘ্য আর প্রস্থ আমি পেয়ে গেছি। এই যে দৈর্ঘ্য প্রস্থ পাইলাম, কার দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি? এটা আমি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি। ওই যে ক নম্বর কোশ্চেনে তুমি একটা চিত্র আঁকাইছিলে না, সে চিত্রটা আবার একটু রিমাইন্ড করো তো। কি ছিল? একটা আমাদের এ বি সি ডি একটা সামান্তরিক ছিল, দেন একটা আমাদের কি ছিল, একটা আয়তকার ক্ষেত্রও ছিল আমাদের, তাই না? একটা সামান্তরিক ছিল এবং একটা আয়তকার ক্ষেত্র ছিল। এই যে সেম দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়তকার ক্ষেত্র আমাদের ছিল, এমন চিত্র ছিল। তো খেয়াল করে দেখো আয়তাকার ক্ষেত্রের ভূমি সেটা তুমি কত পাইছো 15, আর উচ্চতা তুমি সেটা কত পাইছো 9 বা প্রস্থ পাইছো 9। তো সামান্তরিক ক্ষেত্রে যেটা ভূমি সেটা কিন্তু আমাদের আয়তাকার ক্ষেত্রে যেটা ভূমি সেটা কিন্তু সামান্তরিক ক্ষেত্রেরও ভূমি। তো অতএব সামান্তরিকের ভূমি কি হবে? অতএব সামান্তরিকের ভূমি সেটাও আমাদের সেই 15 মিটারই হবে, 15 মিটার। এরপরে দেখো যেটা আয়তকার ক্ষেত্রের প্রস্থ সেটা কিন্তু সামান্তরিকের উচ্চতা। তাহলে সামান্তরিকের উচ্চতা কি হবে? প্রস্থ সমান হবে সামান্তরিকের উচ্চতা, এটা আমাদের 9 মিটার। তো সামান্তরিকের ভূমি দেন উচ্চতা দেন, এটার ক্ষেত্রফল বের করে আমাদের কোনো সমস্যা হবে না। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল
এটা কি হবে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল কি জানি আমরা, ভূমি গুণোত্তর, দ্যাট মিনস 15 গুণন 9 বর্গ মিটার, সেটা আমাদের 135 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, সামুদ্রিকের ক্ষেত্রফল। এ পর্যায়ে আমরা পরিমিতির সর্বশেষ সিকিউরিটি দেখে ফেলব। আমাদের পরিমিতির সর্বশেষ সিকিউরিটিতে আমাদের বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। তোমাকে ক নম্বর প্রশ্ন বলতেছে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। খ নম্বর বলতেছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। এবং আমাকে যেটা বলতেছে যে আয়তকার ক্ষেত্রে বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা তৈরি করতে 25 গুণন 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করে। চলো আমরা 1 বাই 1 সলভ করে ফেলি। দেখো আমাদের প্রথমে যেটা বলা আছে যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো আমরা কিন্তু প্রথমে ধরে নিব, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ এক্স বা এক্স মিটার ধরতে পারো। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার। সো এখন আমাকে পরিসীমা বের করতে হবে, তাহলে পরিসীমা কি হবে, অতএব পরিসীমা হবে, পরিসীমা সেটা আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 3x প্লাস এক্স, অর্থাৎ 2 ইন্টু 4x, তাহলে কত হবে 8x মিটার। তো এটাই কিন্তু আমাদের এক্স এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাকে যে পরিসীমা বের করতে বলছিল, এটাই কিন্তু আমাদের সেই 8x হচ্ছে গিয়ে পরিসীমা। এরপরে আমাকে যেটা বলছে যে দেখো যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে, তাই তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার আগে আমরা চলো আগে আমাদের যে ডাটাটা দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো মানে আমাকে আগে অবশ্যই আয়তকার ক্ষেত্রের পরিসীমা আমাকে বের করতে হবে। এই পরিসীমা বের করার জন্য তো আমাদের আবার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা লাগবে। তো সেটা দেখো আমরা কিন্তু প্রথমেই আমরা দেখছি যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি এক্স এবং দৈর্ঘ্য হচ্ছে কত 3x। তাহলে ক হতে প্রাপ্ত এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য কত আমাদের, দৈর্ঘ্য ভাগ 3x এবং প্রস্থ হচ্ছে কি আমাদের x। তাহলে এখন আমাকে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ মিটার। তাহলে আমরা কি লিখতে পারবো না যে প্রশ্ন মতে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 3x ইন্টু x, এটা হবে কত 1200। তো যেটা পেয়ে যাবো 3x স্কোয়ার সমান সমান 1200। তো আমরা এখানে পেয়ে যাবো x স্কোয়ার সমান 400। তাহলে x এর মান পেয়ে যাবো, অর্থাৎ x সমান সমান পেয়ে যাবো 20 মিটার। সো x সমান সমান 20 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো কত, আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো হচ্ছে গিয়ে 3 ইন্টু 20 মানে 60 মিটার, আর প্রস্থ পেয়ে যাবো হচ্ছে গিয়ে x সমান আমরা 20 মিটার। আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রে যে দৈর্ঘ্য আর প্রস্থ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না। এখন আমাকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আমরা কিন্তু ক নম্বরে আগে কিন্তু পরিসীমাটা বের করে রেখে আসছি, তাই না। তাহলে এইটাতে আমরা এখন বের করে ফেলবো। অর্থাৎ আয়তকার ক্ষেত্রের পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমা সেটা কি হবে 8x, তার মানে 8 ইন্টু 20 মিটার। তো আমরা যেটা পেয়ে যাবো 8 দোকানে 16, 160 মিটার। এই 160 মিটার আবার কি, এই আমাকে দেখো বলা আছে কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে এটাও হবে বর্গক্ষেত্রের পরিসীমাও সেম হবে, সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমি এখন বর্গক্ষেত্রের পরিসীমা আবার কি জানি, আমরা কিন্তু জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে গিয়ে 4a, তাই না। তাহলে প্রশ্ন মতে যদি বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য a হয় তাহলে 4a সমান হচ্ছে গিয়ে 160 মিটার। অতএব a সমান কত হবে আমাদের, a সমান হবে হচ্ছে গিয়ে আমাদের 160 ভাগ 4 মানে হচ্ছে গিয়ে 40 মিটার। তো এখন আমরা বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য তো বের করে ফেলছি, এখন আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা আমরা জানি এক বাহুর উপর স্কোয়ার মানে 40 স্কোয়ার, সেটা আমাদের 1600 বর্গ মিটার। তো এটাই কিন্তু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছিল। এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাবো। গ নম্বর প্রশ্ন আমাদের বলতেছে আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চড়া একটা রাস্তা করতে একটা ইটের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সেই কত ওই দৈর্ঘ্য এবং প্রস্থ সম্বলিত কতটা ইট আমার লাগবে। তো তার আগে দেখো আমি কতটুকু জায়গায় রাস্তার ক্ষেত্রফল সেটাকে কিন্তু তোমাকে বের করতে হবে। তো সেটা রাস্তার ক্ষেত্রফল কত, দেখো আমরা কিন্তু ক হতে প্রাপ্ত আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ কত 20 মিটার, এটা আমরা খ হতেই পেয়েছি। তো এখন রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে, রাস্তা সহ আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সেটা কি হবে আমাদের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে
60 প্লাস 2 ইন্টু 1.5। এইটা কেন ভাই 2 ইন্টু 1.5 কেন? দেখো একটা বিষয়, সেটা হচ্ছে কি, ধরো এই একটা আয়তকার ক্ষেত্র আছে, এই আয়তকার ক্ষেত্রে চারিদিকে তুমি কি করবে, একটা রাস্তা তৈরি করবা, সেটা হচ্ছে 1.5 মিটার চড়া একটা রাস্তা, মানে সব দিকে 1.5 থাকবে, সব জায়গায় 1.5 থাকবে। তো এই যে সব জায়গায় 1.5, সব জায়গায় 1.5। তো এবার একটা বিষয় খেয়াল করো যে দেখো তুমি এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, 60 ছিল। তো এখন রাস্তা সহ দৈর্ঘ্যটা কি হবে, রাস্তা সহ দৈর্ঘ্য কিন্তু দেখো এখান থেকে বাড়তেছে 1.5, এখান থেকে 1.5 বাড়তেছে, তাহলে মোট কত, 2 ইন্টু 1.5 বাড়তেছে, মানে 3 মিটার কিন্তু বাড়তেছে। তো এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং 2 দিয়ে কিন্তু গুণ দিতে হবে, তাহলে তুমি এটা পেয়ে যাবে হচ্ছে কি 63 মিটার। সিমিলারলি রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে ভাইয়া, প্রস্থ কিন্তু সেম 20 যোগ 2 ইন্টু 1.5, 2 ইন্টু 1.5, 2 কেন, কারণ 2 দিকে কিন্তু প্রস্থটা বাড়বে, ঠিক আছে। তো এটা হবে আমাদের 23 মিটার। তো এখন হচ্ছে কি রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা কত, 63, দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার, বর্গ মিটার বা মিটার স্কয়ার লিখতে পারো। ওকে, এখন এটাকে গুণ করে দিই আমরা, চলো 63 গুণন 23, এটা 1449 বর্গ মিটার। এটা কি পেলাম আমরা, রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম, এবং তোমার কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়াই আছে। তো তুমি যদি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবা। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সেটা কি হবে, এটা হবে 1449 মাইনাস 1200 বর্গ মিটার, দ্যাট ইজ আমরা পেয়ে যাবো 249 বর্গ মিটার, 249 বর্গ মিটার। ওকে, এটা আমরা কি পেলাম, রাস্তার ক্ষেত্রফল পেলাম। এখন আমরা কিন্তু ইটের ক্ষেত্রফলটা আমাকে দেওয়া আছে, বাট এইটা আমাকে দেওয়া আছে বর্গ সেন্টিমিটারে আমাকে দেওয়া আছে, যেটাকে আমাকে বর্গ মিটারে বানাইতে হবে। এখন ইটের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল সেটা আমাকে দেওয়া আছে হচ্ছে কি দেখো 25.12.5, এটা বর্গ সেন্টিমিটার, বাট আমাকে এটা কি করতে হবে, বর্গ মিটারে নিতে হবে। দ্যাটস ওয়াই আমাকে এখানে 100 আরও 100, মানে এই যে 10,000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমাদের বর্গ মিটার হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, এইটা আপনি 10,000 দিয়ে ভাগ করলেন কেন বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে? দেখো ভাইয়া, এখানে কিন্তু সেন্টিমিটার থেকে যখন আমরা মিটারে নিই, তখন হচ্ছে কি 100 দিয়ে হচ্ছে আমরা ভাগ করি, বাট যখন তুমি বর্গ চিহ্নতে বর্গ মিটারে নেবে, তখন কিন্তু তোমাকে 10,000 দিয়ে ভাগ করতে হবে। বা তুমি সিমিলারলি আরও বুঝতে পারো, দেখো এই 25কে যখন তুমি মিটার বানাবা, তখন একটা 100 দিয়ে ভাগ করতে হবে, আবার 12.5 যখন মিটার বাঁচাবো, তখন আরও একটা 100 দিয়ে ভাগ করতে হবে। সো 100 গুণন 100 কত হবে, এই সংখ্যাটা চলে আসবে। তো এটা হচ্ছে এখন তুমি ক্যালকুলেট করে দাও, 25 গুণন 12.5 আমরা ভাগ করে দেবো 10,000 দিয়ে, 10,000। ওকে, সো আমরা পেয়ে যাচ্ছে 0.0315, 0.03125 বর্গমিটার। সো এত বর্গমিটার হচ্ছে কি আমাদের ইটের ক্ষেত্রফল। হ্যাঁ, তো এখন হচ্ছে কত ইট লাগবে, আমরা এই অঙ্কগুলো কিন্তু আগেও করছি। ইট লাগবে, সেটা কত হবে, রাস্তার ক্ষেত্রফল ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে 249 ভাগ 0.03125 এত টি। তো কতটা ইট লাগে চলো দেখি আমরা, 249 ভাগ অ্যান্সার, দ্যাট ইজ আমরা 7960, 7,968 টি, 7,968টি ইট লাগবে। তো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো বুঝতে পারতেছো যে এই যে পরিমিতির যে অংশটা আছে, এই অংশে কিন্তু সিকিউ যেগুলো আছে একই ধরনের কোশ্চেন, সে রাস্তার ক্ষেত্রফল বা পুকুরের ক্ষেত্রফল, এই যে জিনিসগুলোই হচ্ছে ঘুরে ফিরে, সেটা তুমি আয়তকার ক্ষেত্রে বেলা দেখছো বা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেখছো, বা সে বৃত্তের জায়গাও তুমি সেম জিনিস দেখছো যে রাস্তা চারদিকে, বৃত্তাকার ক্ষেত্রে চারদিকে হয়তো রাস্তা ছিল, সে রাস্তার ক্ষেত্রফল। এবং এখানে তুমি সর্বোচ্চ ঘনবস্তুর বিভিন্ন বিষয় নিয়ে জানছো 16.4-এ। আজকে হচ্ছে গিয়ে তুমি সিকিউটাও সলভ করে ফেললা, বা এবং বোর্ডে দেখবা যে এই সৃজনশীলগুলোই কিন্তু বারবার একই জিনিস বারবার কমন আসছে, মানে ওই সেম ইম্পর্টেন্ট বিষয় বলতে কিন্তু রাস্তার ক্ষেত্রফল, কয়টা ইট লাগবে, বা পাকা করতে কয়টা ইট লাগবে, বা ঘাস লাগাইতে কত টাকা খরচ হবে, এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে তোমার হচ্ছে গিয়ে আসবে। তো আশা করি তুমি যদি পরিমিতি সম্পন্ন লেকচারটা দেখে ফেলো, তোমার কিন্তু পরীক্ষায় ন্যূনতম সমস্যা হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।